হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। আজকে আমরা যে সেগমেন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাব্লিউবিসিএসের মোস্ট রিপিটেড এরিয়াস। কোথার থেকে ডাব্লিউবিসিএস সব থেকে বেশি কোশ্চেন করে। আর মাত্র 10 দিন মতো বাকি আছে। এই 10 দিন আমরা যদি 7 দিন 10 দিন বাকি আছে, এই 10 দিন বা এই 7 দিন যদি আমরা এই রিপিটেড এরিয়াসগুলো করি, তাতেও কিন্তু আমাদের একটা ভালো নাম্বার চলে আসবে। অ্যান্ড আমি তোমাদের কথা দিচ্ছি, আজকের ক্লাসটার পরে তোমরা দেখবে যে তোমাদের যা নাম্বার ছিল এনশিয়েন্ট হিস্ট্রিতে এই সেগমেন্টে, তাতে অন্তত +5 অর্থাৎ 25-এর ভিতরে তোমরা 5 বেশি পাবে। 25-এর ভিতরে 5 অন্তত যদি বেশি পেতে পারি, তাহলে সেই নাম্বারটা কিন্তু অনেকটাতে গিয়ে পৌঁছায়। ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে 5টা নাম্বার অনেক কিছু ম্যাটার করে। তো দেখো, আমি এখানে ইম্পর্টেন্ট সেগমেন্টগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি। চলো আমি পরপরগুলো সেগুলোকে আলোচনা করি। মনে রাখবে যে মৌর্য বংশ স্থাপন হয়েছিল 321 BCE-তে। এই মৌর্যন এম্পায়ার ফাউন্ড করে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে হেল্প করেছিল চাণক্য। আমরা সবাই জানি চাণক্যর আর এক নাম হচ্ছে বিষ্ণুগুপ্তা। এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফটা দেখে বা পিডিএফটাকে প্রিন্ট করে তোমরা যদি রিভাইজ করো, এই সেগমেন্টটার জন্য তোমাদের রিভিশন নোটস কিন্তু অলরেডি আমি তৈরি করে দিচ্ছি। তাহলে চন্দ্রগুপ্তকে হেল্প করেছিল কে? চাণক্য বা বিষ্ণুগুপ্ত। এই চাণক্য বিষ্ণুগুপ্তর আরও একটা ডাক নাম ছিল, সেটা হচ্ছে কৌটিল্য। চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যর হেল্প নিয়ে কাদের শেষ করে? নন্দবংশের শেষ রাজা ধননন্দকে শেষ করে তার জায়গায় নতুন রাজা হিসাবে শপথ গ্রহণ করে এবং নতুন রাজা হয়। মনে রাখার বিষয় এখানে যে চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তীকালে সেলুকাস নিকেটরকে হারিয়েছিল। কাকে হারিয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য হারিয়েছিল সেলুকাসকে। সেলুকাস কে ছিল? সেলুকাস ছিল আলেকজান্ডারের সেনাপতি। আর সেলুকাসের মেয়ে, তার নাম ছিল হেলেনা। হেলেনার সঙ্গে চন্দ্রগুপ্তর বিয়ে হয়। ঠিক আছে? তাহলে কি মনে রাখতে হবে? চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হারিয়েছিল? সেলুকাসকে। এবং পরবর্তীকালে বিয়ে হয় হেলেনার সঙ্গে। চন্দ্রগুপ্ত মৌর্যের একটা ছেলে ছিল, তার নাম হলো বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের একটা ছেলে ছিল যার নাম হচ্ছে বিন্দুসার। চলো এখানেই জিনিসটাকে আর ভালো করে দিতে পারবো আমি। চাণক্য, চন্দ্রগুপ্ত মৌর্য, সেলুকাস নিকেটরের মেয়ের নাম ছিল হেলেনা। আশা করি তোমাদের রিভিশন হচ্ছে। চাণক্যর ডাকনাম ছিল কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। ঠিক আছে? চন্দ্রগুপ্ত মৌর্যর সভায় একজন বিদেশি পর্যটক এসেছিলেন বা বিদেশি ট্রাভেলার এসেছিলেন। সেই লোকটার নাম ছিল মেগাসথেনিস। কী নাম ছিল? মেগাসথেনিস। এই মেগাসথেনিস কী লিখেছিল? মেগাসথেনিস একটা বই লিখলো, তার নাম হচ্ছে ইন্ডিকা। মেগাসথেনিস যে বইটা লিখেছিল তার নাম হচ্ছে ইন্ডিকা। মনে রাখার বিষয় এখানে যে ইন্ডিকাতেই মেগাসথেনিস কিন্তু ভারতের প্রভিন্সিয়াল সিস্টেম এবং মিউনিসিপ্যাল সিস্টেম এইগুলো নিয়ে আলোচনা করেছে। তাহলে কোন বিদেশি পর্যটক ভারতের মিউনিসিপ্যাল সিস্টেম এগুলো নিয়ে আলোচনা করেছে, যদি কোশ্চেন আসে আমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারবো। মনে রাখতে হবে এই মেগাসথেনিসকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান হিস্ট্রি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আরেকজন নাম, এই মেগাসথেনিসের পাশাপাশি আর একটা লোকের নাম আমাদের মনে রাখা খুব ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে ইবন বাতুতা। ইনি লিখছেন কিতাব উল রিহালা। এই বইটা লিখছে ইবন বাতুতা। আমি জাস্ট একটা রিলেটেড ইনফরমেশন দিয়ে রাখলাম। ঠিক আছে? ইনি এসেছিলেন 1300 দশকে, 1300-এর সময়। এই সময় নয়, তবুও আমি এরকম মাঝে মধ্যে বলে থাকবো, যাতে কী হবে, তোমাদের সুবিধা হবে। এবার চন্দ্রগুপ্ত মারা যাচ্ছে শ্রাবণা বেলাগোলাতে। কোথায় যাচ্ছে? শ্রাবণা বেলাগোলা। এই শ্রাবণা বেলাগোলাতে উনি ভদ্রবাহুর সঙ্গে দেখা করছেন। ইনি একজন জৈন মঙ্ক।
জৈন মঙ্ক, জৈন সন্ন্যাসী। এই ভদ্রবর সঙ্গে দেখা করার পরে উনি কিন্তু এখানে মারা যাচ্ছেন। কে মারা যাচ্ছেন এখানে? অবশ্যই চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, মনে রাখবে শ্রাবণবেলা বলা হচ্ছে কর্ণাটকে। কোথায়? কর্ণাটকে। এবার আসছি ওর ছেলে, তার নাম হচ্ছে বিন্দুসার। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য ছেলের নাম হচ্ছে বিন্দুসার। চন্দ্রগুপ্ত ছেলের নাম হচ্ছে বিন্দুসার। এই বিন্দুসারকে গ্রিকরা একটা ডাক নাম দিয়েছিল, সেটা হচ্ছে অমিত্র ঘাতক। কী বলেছিল? অমিত্র ঘাতক। বা এটাকেই আবার যদি গ্রিক ভাষায় বলা হয় তখন বলা হয় অ্যামিত্রোকেটস। কী বলা হয়? অ্যামিত্রোকেটস। কাকে বলা হচ্ছে? বিন্দুসারকে বলা হচ্ছে। বিন্দুসার কার ছেলে? চন্দ্রগুপ্ত ছেলে। ঠিক আছে, আমি একটু ফাস্ট এগিয়ে যাব। এই বিন্দুসার পরবর্তীকালে অ্যান্টিওকাস টু এর সঙ্গে বিশাল ভালো সম্পর্ক হয়েছিল। ইনি একজন গ্রিক লোক ছিলেন। ওকে, আর মনে রাখতে হবে বিন্দুসারের অ্যান্টিওকাস টুর সঙ্গে সঙ্গে আমাদের এখানে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেটা হচ্ছে এই বিন্দুসার বা অমিত্রঘাত যাকে বলা হয়, ইনি অজীবিকা, এ ফর অমিত্রঘাত, এ ফর আজীবিকা, এই ধর্ম লোকদেরকে উনি প্যাট্রোনাইজ করেছিলেন, এদেরকেও উনি প্যাট্রোনাইজ করেছিলেন। তাহলে মনে রাখতে পারবে আশা করি, এনাদেরকে প্যাট্রোনাইজ করেছিলেন। ঠিক আছে, আর এনার সময়, এই বিন্দুসারের সময় একজন গ্রিক লোক এসেছিলেন ভারতবর্ষে, গ্রিক অ্যাম্বাসাডার। যেমন মেগাস্তিনি ছিলেন, সেরকম গ্রিক অ্যাম্বাসাডার, তার নাম ছিল ডেইমাকাস এসেছিল। এবার আসছে অশোকের সঙ্গে রিলেট করতে বলা যায়। অশোক রাজা হয়, চন্দ্রগুপ্ত রাজা হয়েছিল কৌটিল্যর সাহায্যে বা চাণক্য বা বিষ্ণুগুপ্তর সাহায্যে। অশোক রাজা হয় রাধাগুপ্তর সাহায্যে। অশোক কলিঙ্গ যুদ্ধ করে 261 বিসিতে। কলিঙ্গ রাজ খারবেলাকে হারিয়েছিল। খারবেলাকে উনি হারান। ঠিক আছে, উনি কলিঙ্গ রাজ খারবেলাকে হারান। মনে রাখবে বুদ্ধিস্ট ট্রেডিশন অনুযায়ী মৌর্যরা ছিল ক্ষত্রিয়, আর ব্রাহ্মণ অনুযায়ী মৌর্যরা ছিল শূদ্রা। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। অশোক ধম্ম স্প্রেড করে বেড়ায়, এবং যে কারণে উনি আগে ছিলেন বেরি ঘোষ, ওনার আগে টাইটেল ছিল বেরি ঘোষা, সেটা পরবর্তীকালে হয়ে যায় ধাম্মা ঘোষা। ঠিক আছে, আর এই ধাম্মা ঘোষা হওয়ার পরে উনি কিছু মন্ত্রী বানান, আমত্য বানান। ঠিক আছে, তখনকার দিনে মন্ত্রীদেরকে আমাত্য বলা হতো। তাহলে কী বলা হতো? মিনিস্টার্সদেরকে বলা হতো আমত্য। যারা বাংলায় নোটস নিতে চাও তারা বাংলায় নোটসটা বানাতে পারো। এই বেরিঘোষ থেকে ধম্মঘোষ হয়েছিল। আর মনে রাখতে হবে ধম্ম স্প্রেড করার জন্য, ছড়ানোর জন্য উনি ধম্ম মহামাত্য এর একটা পোস্ট তৈরি করেছিলেন, ধম্ম মহামাত্য। ঠিক আছে, একটা পোস্ট তৈরি করেছিলেন ধম্ম মাহাত্ম। উনি বুদ্ধিজমে কনভার্ট হন এবং উনি বুদ্ধিজমকে স্প্রেড করার জন্য যতটা পসিবল সব কিছুই কিন্তু করতে থাকেন। আশা করছি আমার ক্লাসটা করার পরে তোমরা প্রিভিয়াস ইয়ার্স অফ WBCS তুলে দেখো, 95% কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। উনি এইখানে মনে রাখতে হবে যে আমাদের টাকার নোটের পরে আমরা যে অশোক স্তম্ভ দেখি বা আমাদের গভর্নমেন্টের যে অশোক স্তম্ভ আছে, সেই অশোক স্তম্ভটা লায়ন যেটা থাকে এটাকে বলা হয় লায়ন ক্যাপিটাল। এই লায়ন ক্যাপিটালটা পাওয়া যায় সারনাথে। কোথায় পাওয়া যায়? সারনাথে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সারনাথে পাওয়া যাচ্ছে। মেজর রক এডিক্টস, পিলার এডিক্টস, এগুলো মনে রাখতে হবে। অশোক পিলার এডিক্টস বানিয়েছিল প্রচুর পরিমাণে, রক এডিক্টস বানিয়েছিল 14টা মেজর রক এডিক্টস, যেখানে ব্যবহার হয়েছিল 3টে ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছিল এগুলো লেখার জন্য, এবং 4টে স্ক্রিপ্ট ব্যবহার হয়েছে, যেমন ব্রাহ্মী স্ক্রিপ্ট, খরস্তি স্ক্রিপ্ট, এগুলো উনি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, বেশিরভাগ যে ইনস্ক্রিপশানসগুলো আছে সেই ইনস্ক্রিপশানসগুলো যদি বলে যে কোন ল্যাঙ্গুয়েজে আছে এই বেশিরভাগ ইনস্ক্রিপশানগুলো, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার হবে এখানে
বা তাহলে কিন্তু লেট মি চুজ আ গুড গুড ডিফারেন্ট কালার যদি হয় তাহলে ডিফারেন্টে বলা হবে, এটা লেখা হতো প্রাকৃতে লেখা হয়েছিল, বেশিরভাগগুলো প্রাকৃতে লেখা হতো, প্রাকৃত ভাষাতে। আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের এ অবধি। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে আরও ভালো করে এগোনোর জন্য সাপোর্ট করবে। অশোকান স্ক্রিপ্টটা খুঁজে বের করেছিলেন জেমস প্রিন্সেপ 1837-এ। জেমস প্রিন্সেপ এটাকে খুঁজে বের করেছিলেন, অর্থাৎ ডেসিফার করতে পেরেছিলেন, পড়তে পেরেছিলেন। ওকে, ডেসিফার করতে পেরেছিলেন। জেমস প্রিন্সেপ কি এএসআই এর একজন অফিসার ছিলেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ফাউন্ড করে কে? এটা তোমাদের জন্য, প্লিজ কমেন্ট। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে ফাউন্ড করেন? আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে চলে আসছি পরেরটাতে আমরা কী পাচ্ছি এখানে? মৌর্য সাম্রাজ্যর যে অ্যাডমিনিস্ট্রেশন। মনে রাখবে অর্থশাস্ত্র লিখেছিল চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, একই লোক। তাহলে মেগাস্থেনিস কী লিখছে? ইন্ডিকা। দেখো তোমাদের একটা শর্ট রিভিশন নোটসও হয়ে যাচ্ছে। তোমাদের এর পরে গিয়ে কিন্তু সেরকম করে আলাদা করে কোনো নোটস আমার মনে হয় না বানানোর দরকার আছে পরীক্ষার আগে। যদি তোমরা নোটস দিতে যাও প্লিজ এখান থেকেই নোটসটা নাও, এরপরে কিন্তু নোটস আর বানাতে যাবে না, তাহলে কিন্তু তোমাদের সময়টা নষ্ট হবে। ঠিক আছে, মনে রাখবা মৌর্য সাম্রাজ্য সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন ছিল, একদম কেন্দ্রীয় শাসন ছিল। আর যে ট্যাক্স হতো, ট্যাক্সকে বলা হতো হিরান্যা। আর সব থেকে উপরে ছিল রাজার নিচে আমত্য মানে সব সেক্রেটারি বা মিনিস্টার টাইপের যেগুলো বলা হয় সেগুলোকে। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্যের সময় এখানে আরেকটা যেটা মনে রাখতে হবে, সান্নিধাতা, এই টাইটেলটা সান্নিধাতা, এই পোস্টটা ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছেন চিফ ট্রেজারি অফিসার। সান্নিধাতা হচ্ছে চিফ ট্রেজারি অফিসার বলা হতো। ঠিক আছে, আশা করছি এখানে অবধি তোমাদের কোনো অসুবিধা হয় না। এটা আমরা পরে করব। চলে আসছি পোস্ট মৌর্যতে। মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ। কি নাম? মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ। এই যে বৃহদ্রথ, এই বৃহদ্রথকে শেষ করে মারে পুষ্যমিত্র শুঙ্গা। কে মারে? পুষ্যমিত্রা শুঙ্গা, যে কিনা ফাউন্ড করে শুঙ্গ ডাইনেস্টি। এই পুষ্যমিত্র শুঙ্গর ছেলে, তার নাম হচ্ছে অগ্নিমিত্র। এই অগ্নিমিত্রকে নিয়ে একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন। কে লিখেছিলেন? কালিদাস একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে মালবিকা অগ্নিমিত্রা। এটা লিখেছিল কালিদাস লিখেছিল। কালিদাস কার সময়? গুপ্তদের সময়। গুপ্ত অনেক পরে আসবে, বাট এখানে আসে বলে আমি তাই বলে দিচ্ছি। মনে রাখবা এই শুঙ্গ অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ ইনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, অশ্বমেধ ইয়াজ্ঞা করেছিলেন। মনে রাখতে হবে 3 ধরনের যজ্ঞ হয়। একটা হচ্ছে অশ্বমেধ, পরেরটা হচ্ছে বাজপেয়া, আর একটা হচ্ছে রাজসুয়া যজ্ঞ। শুঙ্গদেরকে শেষ করার পরে পরবর্তী রাজা হয়, শুঙ্গদের পরে পরবর্তী যে রাজা হচ্ছে তারা হলো কানবা। আর যে কানবা বংশ স্থাপন করে তার নাম হচ্ছে বাসুদেবা কানবা। এই কানবা বংশ স্থাপন করছেন। এখানে আছে ইন্দোগ্রিক্সের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে নামটা পাবা সেটা হচ্ছে মিনান্দার, এই রাজার নামটা। এনার সঙ্গে নাগসেন বলে একটা বুদ্ধিস্ট ভিক্ষু, তার কথা হয়। আর এদের এই কথোপকথনটাকে বলা হয় মিলিন্দ পানহ। ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন এসছে। মিলিন্দ পানহ মনে রাখতে হবে এখান থেকেই যে এই মিলিন্দ পানহরাই প্রথম গোল্ড কয়েন্স ইন্ট্রোডিউস করছে। এই মানে মিলিন্দ পানহ না,
ইন্দো গ্রিক্সরাই প্রথম গোল্ড কয়েন্স ইন্ট্রোডিউস করছে। এবার এখানে একটা ডিবেট আছে যে গোল্ড কয়েন্স সবার আগে কারা ইন্ট্রোডিউস করে, ইন্দো গ্রিক্সরা না কুষাণরা। মনে রাখতে হবে কুষাণরা হচ্ছে সবথেকে পিওরেস্ট, একদম পিওর যেটা করে সেটা হচ্ছে ওরা করে কুষাণরা, আর প্রথম ইন্ট্রোডিউস করে হচ্ছে ইন্দো গ্রিকরা। এখানে চলে আসতে হবে এরপরে সাতবাহন। এই সাতবাহন যে ডাইনেস্টি আছে, এই সাতবাহনদেরকে বলা হয় যে, আচ্ছা তোমাদেরকে আরেকটা খুব মজার জিনিস বলি, এই কানবাদেরকে বলা হতো শুঙ্গভৃত্ত। শুঙ্গভৃত্ত 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 কেন বলা হতো? কারণ এরা শুঙ্গদের কাছে কাজ করতো। তাহলে এই কানবাদেরকে কী বলা হতো জানো? এই কানবাদেরকে বলা হতো শুঙ্গভৃত্ত। সাতবাহনদেরকে বলা হতো অন্ধ্রভৃত্ত। অন্ধ্রভৃত্ত। তাহলে শুঙ্গদেরকে বলা হতো কানবাদেরকে বলা হতো শুঙ্গবৃত্ত, সাতবাহনদেরকে বলা হতো অন্ধ্রভৃত্ত। আশা করি এইখানে কারোর কোনো সমস্যা নেই। ওকে, দিস ইজ পেন, দ্যাট ইজ দ্য রিজন আমার এরকম হচ্ছে। পেন্সিলটা কই? ওকে, নেক্সট সাতবাহন ডাইনেস্টি। সাতবাহন বংশ ফাউন্ড করে শিমুক। কে ফাউন্ড করে? শিমুক। প্রথম রাজার নাম হচ্ছে শিমুক। এরপরে ইম্পর্টেন্ট যে মেজর রাজা আসে তার নাম হচ্ছে সাতকর্ণী ওয়ান। এই সাতকর্ণী ওয়ানকে অনেকে স্তাকার্ণীও বলে। কি বলে? স্তাকার্ণীও বলে। ভুল না, দুটোই ঠিক। এই সাতকর্ণী ওয়ানের বউয়ের নাম হচ্ছে নয়নিকা, না স্ত্রীর নাম হচ্ছে নয়নিকা। এই কুইন নয়নিকা একটা ইনস্ক্রিপশান বানায় যেটার নাম হচ্ছে নানেঘাট ইনস্ক্রিপশান। সাতকর্ণী ওয়ানের পরে রাজা হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণীর মায়ের নাম হচ্ছে গৌতমী বলশ্রী। এই গৌতমী বলশ্রীর আছে নাসিক ইনস্ক্রিপশন। আশা করি তোমাদের এই অবধি কোনো প্রবলেম হচ্ছে না। এরা ভীষণ ভালো অ্যাডমিনিস্ট্রেশন করেছেন এবং পরবর্তীকালে খুব সুন্দর করে এদের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এরা প্রচুর পরিমাণে বর্ণ ব্যবস্থায় বিশ্বাসী ছিল। ঠিক আছে, এরা বর্ণ ব্যবস্থায় বিশ্বাসী ছিল, মানে আমাদের এই সাতবাহনরা এরা খুব বর্ণ ব্যবস্থা মেনে চলতো। ঠিক আছে, তাহলে সাতবাহনদের ফাউন্ডারকে শিমুক। ওকে, যদি এই অবধি তোমরা এসে থাকো তাহলে বলো নাসিক ইনস্ক্রিপশন কে করেছে? নাসিক ইনস্ক্রিপশন করেছিল হচ্ছে অবশ্যই গৌতমী বলশ্রী। কার মা? গৌতমীপুত্র সাতকর্ণীর মা। আর এই সাতবাহনদের মধ্যে একটা ট্রেডের জন্য একটা পোর্ট সিটি ছিল, যেটা হলো সুপারা বা সোপারা। পোর্ট সিটির নাম হচ্ছে সুপারা বা সোপারা। চলে আসছি কুষাণ বংশের উপরে যদি কোশ্চেন করতে হয় সবার আগে মনে রাখতে হবে যে কুষাণরা কারা ছিল। কুষাণরা ছিল হচ্ছে ব্যাকট্রিয়ান গ্রিক্স। এরা ছিল ব্যাকট্রিয়ান গ্রিক্স, না ব্যাকটেরিয়া না, কিন্তু ব্যাকট্রিয়ান গ্রিক্স। এরা ব্যাকট্রিয়া থেকে এসেছিল। ব্যাকট্রিয়াটা কোথায়? রিভার অক্সাসের কাছে এই ব্যাকট্রিয়া রয়েছে। মনে রাখতে হবে কুষাণদের বংশ প্রথম স্থাপন করেছিলেন কুজুলা ক্যাথফিসেস। এই কুজুলা ক্যাথফিসেস পরে আসে ভীমা ক্যাথফিসেস এবং পরবর্তীকালে আসে কনিষ্ক। দ্য গ্রেটেস্ট রুলার। এই কনিষ্ক, যাকে আমরা বলি দ্য গ্রেটেস্ট রুলার, এই কনিষ্কর সময় কিন্তু চরক বলে একজন ওনার রাজসভায় ছিল, যে একটা বই লিখেছিল। কি বই নাম? চরক সংহিতা। ঠিক আছে, আর কে ছিল? সুশ্রুতা। ওনার রিলেশনে ওনার টাইম পিরিয়ড ছিল সুশ্রুতা। চরককে কী বলা হতো? ফাদার অফ সার্জারি, তাই তো না? সুশ্রুতাকে বলা হতো, ইয়েস রাইট, সুশ্রুতাকে বলা হতো ফাদার অফ সার্জারি। আর আমি গুলিয়ে গেছিলাম, আমারই গুলিয়ে যায় মাঝে মধ্যে। আরে ফাদার অফ সার্জারি কাকে বলা হয়? সুশ্রুতকে। এদের ক্যাপিটাল ছিল পুরুষপুর।
বা পুরুষাপুরা, এদের ক্যাপিটাল ছিল পুরুষাপুরা। এরা কি করেছিল জানো? এরা গান্ধারা আর্টটাকে এনক্রেজ করেছিল। গান্ধারা আর্টটাকে প্যাট্রোনাইজ করেছিল, জিনিসটা যাতে আগে ভালো হয় সেটা হবে। প্লাস ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, দেখো কনিষ্কা, গান্ধারা আর্ট, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল আর শক এরা হয়েছিল 78 AD থেকে স্টার্ট হয়েছিল। শকা এরা 78 AD-তে। আর কনিষ্ক ছিল মহাযান বুদ্ধিজমের সাপোর্টার। কী ছিল? উনি মহাযান বুদ্ধিজমের সাপোর্টার ছিলেন। এই কনিষ্ক এনার আন্ডারে বা এই কুষাণদের আন্ডারে কিন্তু সাত্রাপ সিস্টেম আসে। সাত্রাপ সিস্টেম তাহলে কাদের আন্ডারে আসে? কুষাণদের আন্ডারে আসে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। চলে আসছি পরেরটাতে, সঙ্গম পিরিয়ড, যেটা তোমাদের সবথেকে গোলায়, আই বিলিভ সবথেকে এটাই গোলায়, কারণ এরপরে টেকনিক্যালি খুব কম মানুষ ভিডিও বানিয়েছে আর এরপরে খুব কম ইনফরমেশন পাওয়া যায়, যে কারণে এটাকে মনে রাখা ভীষণ টাফ হয়ে যায়। বাট ট্রাস্ট মি, আমি আজকের এই ক্লাসটা করার পরে তোমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সবাই চলে আসছি চোলার থেকে। লেট মি অ্যাড আ পেজ হেয়ার। আমি একটা পেজ দিয়ে এখানে বানিয়ে দিই। তোমরা জাস্ট পিডিএফটা নাও, পিডিএফটা নিয়ে পড়া স্টার্ট করো, ভীষণ কাজে দেবে তোমাদের পিডিএফটা। চোলা মনে রাখতে হবে। সঙ্গম কী ছিল? সঙ্গম হচ্ছে, সঙ্গমকে আমরা কী বলি? তিনটে নদীর মিলন জায়গাটাকে আমরা সঙ্গম বলি। আর দুটো জিনিস এক জায়গায় মিলছে সেটাকে সঙ্গম বলি। এই সঙ্গম ছিল একটা মেলা টাইপের, মানে সহজ ভাষায় একটা অ্যাসেম্বলি টাইপের, যেখানে লোকে আসতো, এসে কথাবার্তা বলতো। তোমার ওই কৃষ্ণা তুঙ্গাভাদ্রার নদী ওখানে হতো। ঠিক আছে, কৃষ্ণা প্লাস তুঙ্গাভাদ্রা, এর কাছাকাছি এটা হতো। এই টোটাল 3টে সঙ্গমের আমরা নাম পাই, থ্রি সঙ্গম আমরা পাই, যেটার ভিতরে দুটো হয় মাদুরাইতে, আর মানে ফার্স্ট আর থার্ড হচ্ছে মাদুরাইতে, আর সেকেন্ডেরটা হচ্ছে এই যে ফার্স্ট প্লাস থার্ড হচ্ছে মাদুরাইতে, আর সেকেন্ডেরটা হচ্ছে কাপাডাপুরাম, এই জায়গাটাতে হয়েছিল। ঠিক আছে, সঙ্গমের সঙ্গে সঙ্গম লিটারেচার যদি বলো, সবথেকে ইম্পর্টেন্ট যেটা দুটো এপিক তৈরি হয় সাউথের, একটা হচ্ছে সিলাপ্পাদিকারাম, স্পেলিং নিয়ে ভাববে না, ভুল হতে পারে স্পেলিং। ঠিক আছে, যেহেতু আমি ফার্স্ট রিভিশন করছি। আর এটা লিখেছিল এলাঙ্গো আদিগাল, না স্যার আমি ইলাঙ্গো আদিগাল পড়েছি, দুটোই, ওটা কি ঠিক? ওটাও ঠিক, একই নাম একই লোক। আর এরপরে হচ্ছে মানিমেকালাই, তাহলে এটা লিখেছিল কে? সিত্তালাই সান্তানার লিখেছিল। মনে রাখতে হবে সঙ্গম পিরিয়ডে এই যে সঙ্গম হয়েছিল সেগুলোই পান্ডিয়াদের রাজত্বে হতো। ঠিক আছে, পান্ডিয়াদের রাজত্বে হতো। তো চোলা পিরিয়ড, চোলাদের কথা বললে সবার আগে মনে রাখবে যে এদেরকে বলা হয় চোলামান্ডালাম, চোলামান্ডালাম। আর এই চোলামান্ডালামের ভিতরে এদের এমব্লেম হচ্ছে টাইগার, আর্লিয়েস্ট রুলার হচ্ছে এলারা। যে প্রথম লোকটার নাম পাওয়া যায়, রাজার নাম পাওয়া যায়, তার নাম হচ্ছে এলারা। আর সবথেকে পপুলার হয় এখানে কিন্তু কারিকালা চোলা, আদিত্য কারিকালান যেটাকে বলা হয়। দেখবা তোমার একটা সাউথের সিনেমা আছে পনিয়ান সেলভান, PS1, আর একটা হচ্ছে PS2, পনিয়ান সেলভান 2, দুটো ভীষণ ফেমাস, অনেক বড় একটা দিয়ে তৈরি করা, ফ্লপ হয়েছে যদিও, বাট সিনেমা দুটো খুবই ভালো, দেখতে পারো। বাট এর সঙ্গে অনেকটা মিল নেই, বাট বুঝোই তো ভারতের যে সিনেমাগুলো সেগুলো এরকমই হয়। এরা নেভেল পাওয়ারে খুব ভালো ছিল, যে কারণে পরবর্তীকালে এইটা মনে রাখবা, চোলদেরকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আর্লি চোলা আর একটা হচ্ছে মেডিভেল চোলা। এই মেডিভেল চোলাটা আলাদা, কিন্তু এই মেডিভেল চোলার মধ্যে রাজা 1, রাজেন্দ্র 1, রাজেন্দ্র 2, রাজা 2 এদেরকে পাওয়া যায়। ঠিক আছে,
আলাদা 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 লোক পাওয়া যাচ্ছে। মনে রাখবে এরপরে আসে পান্ডিয়া। এই পান্ডিয়াদের ক্যাপিটাল, এই পান্ডিয়াদের, আচ্ছা চোলাদের ক্যাপিটালটা বলতে ভুলে গেছি। চোলাদের ক্যাপিটাল ছিল হচ্ছে সি ফর চোলা অ্যান্ড পি ফর পুহার, কোনো মিল নেই, পুহার পুহার, ঠিক আছে। আর একটা জিনিস তো মনে রাখতে পারলো, চোলাদের এমব্লেম হচ্ছে টাইগার, আর টাইগার কী করে, পুহার দাহাড় পোহার এরকম করে বলে না, তো ওইভাবে মনে রাখতে পারবে, ঠিক আছে। আর ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ওদের দুটো ছিল, দুটো ক্যাপিটাল ছিল, একটা হচ্ছে পুহার আর একটা হচ্ছে উরাইউর, এই দুটো মেইন, উরাইউর। এবার আসছে পান্ডিয়া। পান্ডিয়াদের যে কি বলে এমব্লেম, পান্ডিয়াদের এমব্লেম কিন্তু ছিল ফিশ, এদের এমব্লেম ছিল ফিশ। এদের জায়গা ছিল হচ্ছে তামিলনাড়ু, ওই দেখো কৃষ্ণা তুঙ্গাভাদ্রা ওখানে না, তো তামিলনাড়ু, এই তামিলনাড়ুর এখানে ছিল, মনে রাখতে হবে ওদের এমব্লেম ছিল ফিশ। আর তামিলনাড়ুর কাছাকাছি সমুদ্র আছে, সেই জন্য ওদের এমব্লেম ফিশ। মেইন যে রুলার পাওয়া যায় এর ভিতর থেকে সাধারণত নেদুন চেরা, বা যাকে না না নেদুন চেরার নাম, আরে আর নাম মনে পড়ছে না এবার আমার নাম মনে পড়ছে না, সরি। এরা বিখ্যাত ছিল পার্ল ট্রেড, এরা পার্ল ব্যবসায়ী ছিল, পার্ল মুক্ত, যেটাকে আমরা বলি মুক্ত, এরা মুক্ত ব্যবসা করতো। এরপর আসছে চেরা, এখানে আসছে চেরাদের কথা যদি বলি, যে চেরা কারা, চেরাদের ক্যাপিটাল ছিল, আচ্ছা পান্ডিয়াদের ক্যাপিটালটা বলে যাচ্ছে, পান্ডিয়াদের ক্যাপিটাল ছিল মাদুরাই, একটু আগেই যেমন বললাম, সরি, পান্ডিয়াদের ক্যাপিটাল ছিল মাদুরাই, একটু আগে বললাম যে না ওদের ওই ক্যাপিটাল মাদুরাই ছিল, এবং মাদুরাইতে সাঙ্গাম হয়েছিল, তাই না ওদের। আর চেরাদের যদি ক্যাপিটাল জিজ্ঞেস করো, চেরাদের ক্যাপিটাল ছিল ভঞ্জি বা করুর, একই জায়গার নাম, আলাদা আলাদা কিন্তু, ভঞ্জি বা করুর, ঠিক আছে। আর চেরাদের এমব্লেম ছিল এরকম একটা বো আর একটা অ্যারো, এরকম বো আর অ্যারো, কেন চিরে দেবে তো, বো অ্যান্ড অ্যারো, ক্যাপিটাল ছিল ভঞ্জি বা করুর। আশা করি এই অবধি কোনো অসুবিধা নেই। আর গ্রেটেস্ট যে চেরা লোকটার নাম পাওয়া যায় তার নাম হচ্ছে সেনগুট্টু ওয়ান। চলে আসছি পরের সেকশনটাতে, গুপ্তা পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়াস হিস্ট্রি। কারণ গুপ্তা পিরিয়ড হচ্ছে এমন একটা পিরিয়ড যেটা আমাদের ইন্ডিয়ান হিস্ট্রির গোল্ডেন পিরিয়ড নামে বিখ্যাত হয়েছে। কী পিরিয়ড নামে? গোল্ডেন পিরিয়ড নামে। গুপ্ত বংশ ফাউন্ড করে শ্রীগুপ্ত। কে করে? শ্রীগুপ্তর পরে আসে চন্দ্রগুপ্ত ওয়ান, প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম চন্দ্রগুপ্ত মৌর্য। মনে থাকবে, প্রথম চন্দ্রগুপ্ত ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম চন্দ্রগুপ্ত মৌর্য, দুজন আলাদা। এই শ্রীগুপ্তর একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে ঘটোৎকচ গুপ্ত, বাট খুব একটা আসে না, বাট যদি তোমার আসে তাহলে বলতে পারবে যে শ্রীগুপ্ত ছেলের নাম হচ্ছে ঘটোৎকচ গুপ্ত, বা অ্যাকচুয়ালি এগে ঘটোৎকচ বলে ওনার নামটা লেখা থাকে। আর এই গুপ্তারা মধ্যদেশ রুল করতো। কোথায় রুল করতো? মধ্যদেশে রুল করতো। আর এরা ছিল কুষাণদের ফিউরিটিরিস, মানে কুষাণদের ওখানে ওরা কাজ করতো, এবং এই গুপ্তদের সময়কালটাকে ভারতের গোল্ডেন এজ বলা হয়েছে। চলো দেখা যাক এরপরে কি আসে। চন্দ্রগুপ্ত ওয়ান, ইনি একটা টাইটেল নেয়। কী টাইটেল নেয়? মহারাজাধিরাজ টাইটেল নিচ্ছে চন্দ্রগুপ্ত ওয়ান, মহারাজাধিরাজ হচ্ছে। এবং উনি পরবর্তীকালে কুমারা দেবীকে বিয়ে করছেন। কুমারা দেবীকে বিয়ে করছেন। এই কুমারা দেবী কে ছিলেন? লিচ্ছবি প্রিন্সেস ছিলেন। তিনি কী ছিলেন? লিচ্ছবি একজন প্রিন্সেস ছিলেন। চন্দ্রগুপ্ত স্টার্ট করেন গুপ্ত এরা স্টার্ট করেন 320 AD-তে। মনে রাখবে, মৌর্য বংশ স্টার্ট হয়েছিল 321-এ, আর গুপ্তা এরা স্টার্ট হয় 320-তে, ঠিক আছে। চলে আসছি এদের ছেলে, অর্থাৎ আমাদের সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তর ব্যাপারে সবথেকে বেশি পাওয়া যায় প্রয়াগ প্রশস্তিতে। কোথায় পাওয়া যাচ্ছে? প্রয়াগ প্রশস্তি। কে লিখেছিল? হরিসেনকে বলা হতো কালিদাসের আগে ভারতের সবথেকে বড় কবি, এই হরিসেনকে বলা হতো। আর এই সমুদ্রগুপ্তর পরে একটা
লোক আছেন, তার নাম হচ্ছে, দেখি তো, হ্যাঁ, নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলেছিল, সমুদ্রগুপ্তের নেপোলিয়ন অফ ইন্ডিয়া বলেছিল কে জানো? V.A. স্মিথ। ভীষণ ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। আর একটা, একটু পিছনে যাচ্ছি, ঠিক আছে, একটু পিছনে যাচ্ছি, বলতে ভুলে গেছিলাম। মৌর্য। এখানে একটা বই মনে রাখবা, অশোকা অ্যান্ড ডিক্লাইন অফ মৌরিয়াস। অশোকা অ্যান্ড ডিক্লাইন অফ মৌরিয়াস কে লিখেছিল জানো? রমিলা থাপার। রমিলা থাপার এন লিখছে, ডিক্লাইন অফ মৌরিয়াস। চলো এখানে আসে গুপ্ত যুগ, যেখানে সমুদ্রগুপ্তের কথা বলি। সমুদ্রগুপ্তর ডাক নাম ছিল লিচ্ছবি দৌহিত্র, মানে লিচ্ছবি প্রিন্সেসের ছেলে তো, সেই জন্যে লিচ্ছবি দৌহিত্র ওনার নাম হয়ে গেছিলো। ওকে, এরপরে কি আসে? এই সমুদ্রগুপ্ত, এনার আছে এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন, যেটা লিখছে হরিসেন। কে লিখছে? হরিসেন। আর সমুদ্রগুপ্ত দক্ষিণা পথপতি নামে বিখ্যাত, দক্ষিণা পাথাপতি নামে বিখ্যাত, কেন উনি দক্ষিণে আক্রমণ করে 14টা রাজা, 14 কিংসকে হারিয়েছিলেন, 14টা রাজাকে হারিয়েছিলেন। তারপর ওদেরকে দিয়ে উনি ব্যাক করে চলে আসে, বলে ঠিক আছে তোমরা যা পারো করো, আমাকে একটা কর ফর দিও, ব্যাস, আমাকে আর কিছু বলতে হবে না, আমি খুশি ভাই তোমাদেরকে নিয়ে। ঠিক আছে, উনি বীণা খুব সুন্দর বীণা বাজাতে পারতেন, খুব সুন্দর বীণা বাজাতে পারতেন আমাদের এই কী যেন বললো, সমুদ্রগুপ্ত। আর ওনার এখানে বীণা প্লেয়িং, মানে বীণা বাজাচ্ছেন, সেই বীণা প্লেয়িং কয়েন্স আছে কিন্তু, ঠিক আছে। আর সমুদ্রগুপ্তর পরবর্তীকালে রাজা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অ্যাকচুয়ালি ওর আগে রামগুপ্ত বলে রাজা হয়, কিন্তু রামগুপ্তকে মেরে আর শকদেরকে মেরে, রামগুপ্তর যে বউ তার নাম ছিল ধ্রুবা দেবী। কী নাম ছিল? ধ্রুবা দেবী। এই ধ্রুবা দেবীকে বিয়ে করে চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আগেন গুপ্ত বংশের, ওটা কিন্তু মৌর্য বংশের নয়, ঠিক আছে। আর উনি কী করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ওর একটা মেয়ে ছিল, এর নাম ছিল প্রভাবতী গুপ্তা। এই প্রভাবতী গুপ্তর বিয়ে দিচ্ছিলেন উনি রুদ্রসেন দ্বিতীয় রুদ্রসেনা টু এর সাথে প্রভাবতী গুপ্তর বিয়ে দেয়। কারণ এই রুদ্রসেন টু হচ্ছে ভাকা টাকা এদের রুলার। পরবর্তীকালে রুদ্রসেন টু যখন মারা যায়, পুরো সম্পত্তিটা আলটিমেটলি চন্দ্রগুপ্ত কন্ট্রোলে চলে আসে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের টাইটেল নেয়, টাইটেলটা হচ্ছে বিক্রমাদিত্য। এনার সময় ভারতবর্ষে আসেন ফাহিয়েন, এনার সময় আসে ফাহিয়েন। আর এই গুপ্তারাই হচ্ছে ফার্স্ট সিলভার কয়েন ভারতের বুকে ছাড়ে, সিলভার কয়েন ইন্ট্রোডিউস করে ভারতের বুকে, ঠিক আছে। মনে রাখতে হবে ইনি শকদের হারিয়েছিলেন কে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর এই শকদের হারানোর পরেই বিক্রমাদিত্য টাইটেলটা উনি নিয়ে থাকেন। উনি বিক্রমাদিত্য টাইটেলটা শকদের হারানোর পরে নিয়েছিলেন। ওরা হারানোর আগে কিন্তু ওনাকে বিক্রমাদিত্য অ্যাকচুয়ালি বলা হতো না। আশা করছি এই অবধি তোমাদের ক্লাসটা খুবই ভালো লাগছে।